হে ঈশ্বর, এসব আমি কি দেখছি? এগুলো কি সত্যি? এই রাজপ্রাসাদ মহলের মতো বাড়িতে এখন আমি থাকবো, আর এটাই আমার শ্বশুর বাড়ি? সত্যি আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমি এত বড় বাড়ির মালকিন হয়ে যাব, আর আমি এরকম বাড়ির বৌমা হয়ে আসব। ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালো একটা শ্বশুর বাড়ি দেওয়ার জন্য। ঠিক এমন সময় অঙ্কিতার শাশুড়িমা একটা সোনার থালা নিয়ে এসে অঙ্কিতাকে বরণ করতে শুরু করে, আর যা দেখে অঙ্কিতা চমকে ওঠে। কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতাকে বরণ করা হয়ে গেলে তার ননদ পূজা বলে, বৌদি কি দেখছো? বাড়ির মধ্যে চলো, এবার তোমাকে বরণ করা হয়ে গেছে তো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বাইরে? পূজার কথা শুনে অঙ্কিতা তার শ্বশুর বাড়িতে পা রাখে, আর সে যখন শ্বশুর বাড়ির মধ্যে প্রবেশ করে তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। কি বৌদি, আমার শ্বশুর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? এখানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি সবার কাছ থেকে খুব ভালোবাসা পাবে। হ্যাঁ, আমি এই বাড়িতে এসে খুব খুশি হয়েছি। সত্যি আমি এত বড় বাড়ি আগে কখনো দেখিনি। তোমাদের বাড়িটা দেখে মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। কারোর যে এত বড় বাড়ি হতে পারে এটা আমি প্রথমবার দেখছি। আর তোমাদের বাড়িটা খুব সুন্দর, একদম বড় রাজপ্রাসাদের মহলের মতো, একদম বড় রাজপ্রাসাদ মহলের মতো। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি তো অনেক ক্লান্ত, তাই আমি শম্পাকে বলে তোমার রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, তুমি ঘরে চলে যাও। দাদা, বৌদিকে নিয়ে ঘরে চলে যা, কারণ বৌদিকে দেখে মনে হচ্ছে বৌদি খুব টায়ার্ড। হ্যাঁ পূজা, তুমি ঠিকই বলেছো, আসলে আমি খুব ক্লান্ত, কিন্তু আমার ঘর কোনটা আমি সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এখানে এতগুলো ঘর আর সবই যেন একই রকমের দেখতে। অজয়, আমি কোন রুমে থাকবো? অঙ্কিতা, আমি তো আছি তোমার সঙ্গে, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে আমার রুমে নিয়ে যাচ্ছি, চলো। আমার রুমটা দেখলেই তুমি আরো খুশি হয়ে যাবে। আর পূজা তো নিজে হাতে তোমার জন্য রুমটাকে সাজিয়ে রেখেছে। এই বলে অজয় অঙ্কিতাকে ঘরে নিয়ে যায়, আর অঙ্কিতা তার বেডরুম দেখে একেবারে মনোমুগ্ধ হয়ে ওঠে। অজয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি না থাকতে তাহলে হয়তো এতটা সুন্দর মুহূর্ত আমার জীবনে আসতো না। আমি বাড়ির বৌমা হয়েও আসতে পারতাম না। আমাদের তরফ থেকে সামান্য একটু সাহায্য পেয়ে তুমি যে আমাকে এত বড় একটা খুশি দেবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি। তোমাকে আরো সব ভাবতে হবে না, বুঝেছো? আর এই বেডটাতে বসে দেখো, অনেক নরম। আর আমাদের ঘরে তোমার কোনো কিছু খাবার ইচ্ছে হলে তুমি বাড়ির কাজের লোকদের বলে দেবে, ওরা তোমাকে সেটা বানিয়ে খাওয়াবে, বুঝেছো? হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। এই বেডটা অনেক নরম, কিন্তু এখানে আমি ঘুমাতে পারবো না, কারণ ছোটবেলা থেকেই আমার মেঝেতে শুয়ে অভ্যাস। অঙ্কিতা এমন কথা বলতে বলতে তার চোখে জল চলে আসে। আসলে অঙ্কিতা ছিল এক অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। সে তার মা পল্লবী দেবী এবং বাবা পুষ্কর বাবুর সঙ্গে এক ছোট্ট গ্রামে বাস করত। পুষ্কর বাবু দিনমজুরির কাজ করত, আর অন্যদিকে তার মাও লোকের বাড়িতে কাজ করত। কিন্তু লোকের বাড়িতে কাজ করতে করতে অঙ্কিতার মা একদিন হঠাৎ করে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। তাই সে আর কোনো কাজকর্ম করতে পারে না, আর যার ফলে অঙ্কিতার পরিবারে এখন অভাব অনটন দেখা দেয়। আর একদিন শীতের মধ্যে অঙ্কিতা কাঁপতে কাঁপতে মাটির উনুনে রান্না করে। দূর, এই উনুনটা কিছুতেই ধরতে চাইছে না। এই শীতকালে এটাই বড় সমস্যা। বাইরে কাঠ রাখা ছিল, শিশির পড়ে সব কাঠ একেবারে ভিজে গেছে। এখন আমি উনুন ধরাবো কিভাবে? তার উপর বাইরে যা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, এখানে তো বসে থাকাই দুষ্কর হয়ে যাচ্ছে। কিরে মা, কি হয়েছে তোর? এভাবে বিরক্ত হচ্ছিস কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, তোকে রান্না করতে হচ্ছে বলে তুই বিরক্ত হচ্ছিস, তাই তো? দেখ, আমার যদি শরীর ভালো থাকতো তাহলে আমিই তো রান্না করতাম। শুধুমাত্র আমার শরীর খারাপ বলে তোকে রান্না করতে হচ্ছে রে মা। আরে মা, তুমি দেখতে পাচ্ছ না এই কাঠগুলো কিছুতেই জ্বলতে চাইছে না। শিশির পড়ে একেবারে কাঠ সব ভিজে গেছে। এখন আমি কিভাবে রান্না করব বলো তো? আর দেখো না এখন কত ঠান্ডা পড়ছে। আমাদের বাড়ির মধ্যে তো একেবারে পা রাখাই যাচ্ছে না। তার উপর আমার ভালো সোয়েটার মোজা বলতে কিছুই নেই, যা আছে সবই পুরানো। মোজাগুলোও তো ছিঁড়ে গেছে। এরকম পুরানো সোয়েটার পরে গায়ে চাদর দিয়ে কি আর শীত কাটে বলো তো? কি আর করবো রে মা, এখন তো আমার কাজকর্ম নেই। তোর বাবাকেই সব একা একা সামলাতে হচ্ছে। সেই জন্য আমি তোর জন্য নতুন সোয়েটার চাদর কিছুই কিনতে পারছি না। আর আমাদের বাড়ির ভেতরটা সত্যিই অনেক ঠান্ডা। আমারও তো রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে কাঁপুনি আসে। সেই জন্যই তো বলছি মা, আমাদের মোটা মোটা সোয়েটার চাদর দরকার। তা না হলে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা মারাই যাব। আর দেখবে আমাদেরকে তখন কেউ দেখতেও আসবে না। এভাবেই অঙ্কিতা তার মায়ের সঙ্গে মনের দুঃখ প্রকাশ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন যখন পুষ্কর বাবু কাজ সেরে বাড়ির দিকে রওনা দেয়, তো হঠাৎই সে দূর থেকে দেখতে পায় যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর সেখানে কোনো লোকজন নেই। তাই পুষ্কর বাবু তাড়াতাড়ি করে সেই গাড়ির দিকে ছুটে যায়।
এ কি, দেখে তো মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইরে তো কেউ নেই, ভিতরে যদি কেউ থাকে। না না, আমি একবার গিয়ে দেখি। যদি কেউ থেকেই থাকে তাহলে তাকে নিশ্চয়ই সাহায্য করতে হবে। যাই। এই বলে পুষ্কর বাবু কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাই গাড়ির মধ্যে এক সুদর্শন সুপুরুষ ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগাই মাথা থেকে রক্ত ঝরছে। যা দেখে পুষ্কর বাবু কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে সেই ছেলেটিকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বাবা, তুমি এটা কাকে নিয়ে এসেছো? এটা কি? আমরা তো চিনতে পারছি না এই ছেলেটাকে। আরে আমাদের বিছানাটা ঠিক কর, তারপর আমি সব বলছি। আসলে আমি কাজ থেকে ফেরার পথে এই বাবুটাকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখতে পেয়েছিলাম। আমি জানি না এটা কি, আর আমার সাহায্য করার দরকার, তাই আমি সাহায্য করলাম। আর তা না হলে ওখানে তো কেউ ছিল না। হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো। বেচারা না হলে গাড়ির মধ্যেই মারা যেত। এই অঙ্কিতা, তুই তাড়াতাড়ি কাটার মলমটা নিয়ে আয়। দেখ, ঘরে আলমারির মধ্যে আছে। ছেলেটার কপালে একটু লাগিয়ে দে, না হলে রক্ত বন্ধ হবে না। মায়ের কথা শুনে অঙ্কিতা তখনই সেই অচেনা ছেলেটার দেখাশোনা করতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এরই মধ্যে সেই অচেনা ছেলেটির জ্ঞান ফিরে আসে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা দেখাশোনা করার জন্য আর আমার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি গাড়ির মধ্যে মরে পড়ে থাকতাম। আমাকে কেউ দেখতেই আসতো না। আর আমার বাড়িও তো এখানে নয়, অনেক দূরে। এক কাজের সূত্রে এখানে এসেছিলাম। আর মা বাবা মনে হয় আমাকে খুঁজে খুঁজে এতক্ষণে পুলিশের কাছেও চলে গেছে। আচ্ছা খোকা, তোমার বাবা মা যদি পুলিশের কাছে আমাদের নামে গিয়ে কিছু বলে তাহলে কি পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাবে? আমরা সত্যি বলছি, আমরা কিছুই করিনি। তোমাকে যেদিন থেকে বাড়িতে নিয়ে এসেছি সেদিন থেকে আমার মেয়ে তোমার অনেক সেবা যত্ন করেছে। তাই তুমি ধন্যবাদ জানাতে চাইলে আমার মেয়েকে ধন্যবাদ জানাও। আর হ্যাঁ, তোমাকে যেদিন থেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে সেদিন থেকে আমার মেয়ে কিন্তু তোমার অনেক দেখাশোনা করেছে। আর তুমি যদি আমাদেরকে সেটার জন্য আমাদেরকে ধন্যবাদ না জানালেও হবে। আরে কাকিমা, তুমি ভুল বুঝছো। আমার মা বাবা একদমই এরকম নয়, ওরা তো অনেক ভালো। আর হ্যাঁ অঙ্কিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এতটা দেখাশোনা করার জন্য। আমি অচেনা, কিন্তু এখানে থাকার পর একবারও মনে হচ্ছে না যে আমি তোমাদেরকে চিনি না। আমার তো মনে হচ্ছে আমি তোমাদেরকে অনেক বছর ধরেই চিনি। অজয়ের কথা শুনে অঙ্কিতা এবং তার বাবা মা খুবই খুশি হয়। আর এমনকি অঙ্কিতার ভালো মানুষই দেখে অজয়ের তাকে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর কিছুদিনের মধ্যেই অজয় সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলে তার মা অজয়কে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। অজয়ের পরিবারের সকলে অজয়কে ফিরে পেয়ে একেবারে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এমন সময় অজয় অঙ্কিতা এবং তার বাবা মায়ের কথা তার পরিবারকে বলে। খোকা, আমি যতটা বুঝলাম ওই মেয়েটা তোর জন্য একেবারে যোগ্য। তাই আমি ওই মেয়েটার সঙ্গেই তোর বিয়ে দিতে চাই। ওই গরিব মেয়েটা যদি তোকে সাহায্য না করত তাহলে মনে হয় আমরা তোকে হারিয়েই ফেলতাম। তুই জানিস, আমরা তোকে পাগলের মতো কত জায়গায় খুঁজেছি। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো আর বেঁচে নেই, কিন্তু শুধুমাত্র অঙ্কিতার পরিবারের জন্যই আমরা আবার তোকে চোখের সামনে দেখতে পাচ্ছি। মা, তুমি ঠিকই বলেছো। আমার তো অঙ্কিতাকে অনেক বেশি ভালো লেগেছে। আর ওকে দেখার পর থেকে আমার শুধুমাত্র মাথায় বিয়ের চিন্তাই আসছে। আমি অঙ্কিতাকে বিয়ে করতে চাই মা। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না। আমরা কিছুদিনের মধ্যেই অঙ্কিতার বাড়িতে যাব আর ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। মায়ের কথা শুনে অজয় প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অজয় তার মা এবং বোনকে নিয়ে অঙ্কিতাদের বাড়িতে চলে যায়। দিদি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আর আপনার মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। অঙ্কিতা, তুমি একদম চিন্তা করো না। আমার বাড়িতে তোমার কোনো রকম অসুবিধা হবে না। আমি আমার রাজপ্রাসাদের মতো বাড়িতে তোমাকে একেবারে রানী করে রাখতে চাই, কারণ আমি জানি তুমি আমার বাড়ির যোগ্য বৌমা হবে। মা, তুমি যে কথাটা বলতে এসেছো আগে ওটা বলো তো, তারপর বাকি সব কথা হবে। হ্যাঁ রে বাবা, সেটাই তো করছি। এই বিয়েতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। কিন্তু অঙ্কিতা, তুমি এই বিয়েতে রাজি তো? আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? আমার কিছু বলার নেই। আমার বাবা মা যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমরা আর কি বলবো বলুন তো? আমাদের মেয়ের জন্য এত ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একটা গরিব বাড়ির মেয়ের এত বড়লোক বাড়িতে বিয়ে হবে, এটা আমাদের কাছে একেবারে স্বপ্নের মতো। আমাদের মেয়ে বিয়ের পর সুখে থাকবে, এর চেয়ে আনন্দের বিষয় আমাদের কাছে আর কি হতে পারে। আর আশা করি এই বিয়েতে অঙ্কিতার বাবারও কোনো আপত্তি নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর অজয়কে আমি যতটা দেখলাম ও তো খুব ভালো ছেলে। কিন্তু বাবা, এবার থেকে দেখে শুনে গাড়ি চালাতে হবে। কিন্তু আমি জানি না তখন কার দোষ ছিল, তবে হ্যাঁ, এবার থেকে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবে। এভাবেই দুই পরিবারের সহমতে অঙ্কিতার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক করা হয়।
আর কিছুদিনের মধ্যেই অজয় এবং অঙ্কিতার বিয়ে হয়। বিয়ের দিন অজয় অঙ্কিতাকে একেবারে রানীর মতো সাজিয়ে নিজেদের রাজপ্রাসাদে নিয়ে আসে। আর অঙ্কিতা যখন প্রথমবারের মতো রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়িতে প্রবেশ করে তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর এরকম রাজপ্রাসাদের মতো মহল শ্বশুরবাড়ি অঙ্কিতার প্রচন্ড পরিমাণে পছন্দ হয়। আরে বাবা অঙ্কিতা, এবার তো ঘুমাতে হবে নাকি? তুমি বসে বসে সব কথা আর মনে করো না। ঠিক আছে, তোমার গরিব মা বাবার দায়িত্ব আমার। আমি তোমার মা বাবাকে খুব ভালো রাখবো আর মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তুমি চিন্তা করো না, তুমি এখানে ভালো থেকো, তাহলেই হবে। অজয়ের কথা শুনে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এভাবেই বিয়ের পর থেকেই অঙ্কিতা সেই বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। সেই বাড়িতে অঙ্কিতার কোনো রকম সমস্যা হয় না, আর নাইবা তার কোনো কিছু অভাব থাকে। অজয়দের বাড়িতে অনেক অনেক কাজের লোকও থাকে। তাই সত্যি সত্যি অঙ্কিতা সেই রাজপ্রাসাদের মতো বাড়িতে একেবারে রানী হয়ে জীবন কাটায়।